ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগত। এখনো পর্যন্ত আমরা WBCS প্রিলিমসে ইন্ডিয়ান পলিটি থেকে যে কোশ্চেনগুলো বিগত কয়েক বছর এসেছে সেগুলোকে আমরা চ্যাপ্টার ওয়াইজ কভার করেছি এখন পর্যন্ত। তো চ্যাপ্টার ওয়াইজ কভার করার পর কিছু প্রশ্ন দু একটা মিস হয়ে গেছিল কোনোভাবে, তো যে প্রশ্নগুলো মিস হয়ে গেছিল সেগুলো একটু কভার করব আজকের ভিডিওতে, এবং কিছু কিছু প্রশ্ন নিয়ে প্রশ্ন এবং প্রশ্নের সাথে অপশনগুলো এমন আছে সেইগুলো নিয়ে কিছু ডাউট আছে, এবং কোন জায়গায় ডাউট, কেন ডাউট, কি অ্যান্সার হবে বা কি, হ্যাঁ, সেই সম্পর্কে একটু আলোচনা করবো আজকে ক্লাসে। ঠিক আছে? তো প্রথমে যে কোশ্চেনগুলো মিস হয়ে গেছিল সেগুলো করব, তারপরে যে কোশ্চেনগুলো নিয়ে একটু ডাউট আছে সেইগুলো আলোচনা করব, সেগুলো নিয়ে ডিসকাশন করব যে কি হতে পারে, প্রবাবিলিটি নিয়ে আলোচনা করব, সেই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলোর প্রবাবিলিটি গুলো নিয়ে আলোচনা করব, এবং আমি কেন বলছি এগুলো নিয়ে ডাউট আছে বা কোশ্চেন আছে সেগুলো আমি বিস্তারিত বলবো। তারপরে তোমরা কোনটা অ্যান্সার করবে সেটা তোমাদের ব্যাপার। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখবো হচ্ছে যেগুলো আমরা মিস করে গেছিলাম সেগুলো দেখবো প্রথমে একটু। ঠিক আছে? আচ্ছা, দেখো এই কোশ্চেনটা দেখো, এখানে বলছে দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট ফোর্সিং এ পারসন টু আন্ডারগো পলিগ্রাফ, ব্রেন ম্যাপিং এন্ড নার্কো অ্যানালিসিস টেস্ট অ্যাজ ভায়োলেটিভ অফ। তো এটা তোমরা জানো, এটা হয়ে যাবে অ্যান্সার আর্টিকেল 21 এন্ড আর্টিকেল 20 ক্লজ 3, তাই তো? এবার তুমি যদি বলো আর্টিকেল 21 কি, আর্টিকেল 21 তোমরা জানো, আর্টিকেল 21 হচ্ছে প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি, তাই তো? প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি, তাই তো? আচ্ছা, এই যে আর্টিকেল 20 ক্লজ 3 টা কি? তো এখানে আমি তিনটেই তোমাকে বলে রাখছি। আর্টিকেল 20 ক্লজ 1 কি প্রথমে বলে রাখছি। আর্টিকেল 20 ক্লজ 1 হচ্ছে, বলছে যে নো এক্সপোস্ট ফ্যাক্টো ল। এটার মানে কি? নো এক্সপোস্ট ফ্যাক্টো ল আর্টিকেল 20 ক্লজ 1 এ বলছে। এটার মানে হচ্ছে, ধরো কোন একটা পার্সন বিকেল 5টার সময় কোন একটা ক্রাইম করেছে। ঠিক আছে? ধরো বিকেল 5টার সময় কোন একটা ক্রাইম করেছে। সেই ক্রাইমটা যখন সে করেছে, ধরো সেই ক্রাইমটার জন্য তার সাজা হবে হচ্ছে তোমার 1 বছর। সেটার জন্য তার ধরো সাজা হবে 1 বছর বিকেল 5টার সময়। তো হঠাৎ করে ধরো বিকেল 6টার সময় 1 ঘন্টা পরে ল পাল্টে গেল এবং বলল যে ক্রাইমটা এই ছেলেটা করেছে, সেই ক্রাইমটা যেটা আগে 1 বছর ছিল সেটার এখন শাস্তি হচ্ছে 2 বছর। তাহলে কিন্তু যে লোকটা বিকেল 5টার সময় যে ক্রাইমটা করেছে তাকে কিন্তু এই 2 বছরের শাস্তি দেওয়া যাবে না, তাকে 1 বছরেরই শাস্তি দিতে হবে। কারণ এই লোকটা যখন ক্রাইমটা করেছে তখন কিন্তু শাস্তি ছিল হচ্ছে 1 বছর। তার মানে এ শাস্তিটা যখন করেছে তখন যে লটা আছে সেই ল অনুসারেই কে শাস্তি দিতে হবে। পরবর্তীকালে একটা ল বানিয়ে সেটাকে বলা যাবে না, হ্যাঁ, যে আগে যে একজন ক্রাইম করেছে, হ্যাঁ, এতটা সময় তখন থেকে এই লটা কার্যকরী হলো, এরকম বলা যাবে না। তার মানে একটা লোককে সেই মুহূর্তে যে ল এক্সিস্ট আছে সেই অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে। পরে ল চেঞ্জ হয়ে শাস্তি বেড়ে গেল, সেই শাস্তি দেবো সেটা করা যাবে না। আচ্ছা, এটা আর্টিকেল 20 ক্লজ 1। আর্টিকেল 20 ক্লজ 2 যদি দেখো, এটা কি বলছে? আর্টিকেল 20 ক্লজ 2 বলছে নো ডবল জিওপার্ডি। নো ডবল জিওপার্ডি, তাই তো? আচ্ছা, তার মানে হচ্ছে কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। তার মানে একটা অপরাধ একবার শাস্তি পাবে, তাই তো? একটা অপরাধের জন্য তাকে বারবার শাস্তি দেওয়া যাবে না, একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। ঠিক আছে? এটা হচ্ছে আর্টিকেল 20 ক্লজ 2। আচ্ছা, আর্টিকেল 20 ক্লজ 3 কি? আর্টিকেল 20 ক্লজ 3 হচ্ছে যে নো সেলফ ইনক্রিমিনেশন। নো সেলফ ইনক্রিমিনেশন তার মানে হচ্ছে, যেটা এখানে অ্যান্সার হয়ে গেছে আর্টিকেল 20 ক্লজ 3। কারণ এখানে কি বলছে দেখো, ফোর্সিং এ পারসন টু আন্ডারগো পলিগ্রাফ, ব্রেন ম্যাপিং এন্ড নার্কো অ্যানালিসিস টেস্ট অ্যাজ ভায়োলেটিভ অফ আর্টিকেল 20 ক্লজ 3। তো আর্টিকেল 20 ক্লজ 3 টা হচ্ছে
নো সেলফ ইনক্রিমিনেশন, তার মানে হচ্ছে যে কোনো একটা ধরো ব্যক্তি সে অভিযুক্ত, সে ধরো অ্যাকিউজড, যে মেন অ্যাকিউজ, ধরো যে অ্যাকিউজড, যে অভিযুক্ত ব্যক্তি, এখনো কিন্তু প্রমাণ হয়নি যে সে দোষী। তো যে অভিযুক্ত ব্যক্তি, সেই অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, ফোর্স করা যাবে না। ধরো একটা লোক ধরো একটা লোক কোনো একটা জায়গায় ধরো একটা মার্ডার হয়েছে, সেই মার্ডারটার জন্য একটা লোককে ধরা হয়েছে, সন্দেহ করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই লোকটা হচ্ছে মেন অ্যাকিউজ, যে এই হয়তো মার্ডার করতে পারে। তো এই যে ব্যক্তিকে মার্ডার করতে পারে বলে যাকে পুলিশ ধরেছে, এটা পুলিশের কর্তব্য হবে যে তুমি তদন্ত করে বার করতে হবে, এর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে। এই লোকটাকে জোর করে বাধ্য করা যাবে না স্বীকার করানোর জন্য যে হ্যাঁ আমি মার্ডার করেছি, জোর করে এটা করানো যাবে না। এটাই তোমার বলছে আর্টিকেল 20 ক্লজ 3। সেজন্যই যখন কোনো একটা লোককে যদি ফোর্স করা হয়, পলিগ্রাফ টেস্ট, ব্রেন ম্যাপিং, নার্ভ অ্যানালিসিস টেস্ট, এসবের জন্য, কারণ টেস্টগুলো মানে কি, মেশিন দিয়ে তারকে ব্রেনটাকে এমন ভাবে নিয়ে যাওয়া হবে যাতে সে যা যা যদি কোনো কিছু করে থাকে সায়েন্টিফিক পদ্ধতি ইউজ করে সে বলে ফেলবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, ক্ষেত্রে সুপ্রিম কোর্টে অনেক পারমিশন লাগে, বাট যেটা ব্যাপার হচ্ছে যে সুপ্রিম কোর্ট এটা বলেছে যে ফোর্সিং এ পারসন টু আন্ডারগো পলিগ্রাফ, ব্রেন ম্যাপিং, নার্ভ অ্যানালিসিস টেস্ট অ্যাজ ভায়োলেটিভ অফ কোন আর্টিকেল জিজ্ঞেস করেছে, আর্টিকেল 21 আর 20 ক্লজ 3। তোমাকে আর্টিকেল 21, 20 ক্লজ 1, ক্লজ 2, ক্লজ 3 তিনটেই বলে দিলাম। ঠিক আছে, যদি এটা তোমাকে বলে রাখছি যে সুপ্রিম কোর্ট স্পেশাল কেসে, কেস টু কেস বেসিসে অনেক সময় পারমিশন দেয় না এরকম নয়, অনেক সময় হয়তো দেয়, তোমরা হয়তো দেখেছো। ঠিক আছে, বাট সেসব ব্যাপারে আমি এখন যাচ্ছি না। তো আর্টিকেল 20 ক্লজ 3 হচ্ছে এটা, যে কোন একটা ব্যক্তি যাকে ধরো অভিযুক্ত বলে ধরা হয়েছে, তাকে তুমি নিজের বিরুদ্ধেই নিজেকে সাক্ষী দেওয়ার জন্য বাধ্য করতে পারো না। ঠিক আছে, এটা হচ্ছে তোমার গেল হচ্ছে এই কোশ্চেনটা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো একটা কোশ্চেন, দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন্ট্রোডিউসড ডেমোক্রেটিক ইলেকশনস টু দ্য লোকাল বডিজ ইন হুইচ ইয়ার। তো এই কোশ্চেনটা আমি তখন আগে করাইনি, আমি অ্যাকচুয়ালি এটার এক্সাক্ট ইয়ারটার অথেন্টিক কোনো সোর্স পাচ্ছিলাম না তখন, যে কোনো সোর্স যেখানে আমি তোমাকে রেফারেন্স দিতে পারি যে কোনটা অ্যান্সার হবে, কারণ জেনারেলি আমি রেফারেন্স আমার কাছে নেই, আমি আন্দাজে কোনো অ্যান্সার বলে দিলাম, এটা আমি জেনারেলি বলতে চাই না। তো সেজন্য আমি একটা আর্টিকেল খুঁজে পেয়েছি, সেখানে যদি তোমরা এটা দেখো তাহলে এখানে বুঝতে পারবে, সিন্স 1978 এটা পড়লে তোমরা বুঝতে পারবে। তো তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কবে থেকে ডেমোক্রেটিক ইলেকশন, লোকাল বডির ক্ষেত্রে ডেমোক্রেটিক ইলেকশন ইন্ট্রোডাকশন করেছিল, সেটা হয়ে যাবে 1978। ঠিক আছে, চলো আচ্ছা দেখো এখানে কি বলছে, দ্য ডিসিশন টু হোল্ড পঞ্চায়েত ইলেকশন ইজ টেকেন বাই, কে ডিসিশন নাই পঞ্চায়েত ইলেকশন হোল্ড করার ব্যাপারে, সেটা হচ্ছে তোমার স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, এটা তোমার স্টেট গভর্নমেন্ট। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নটা দেখো, রাইট টু ভোট অ্যান্ড টু বি ইলেক্টেড ইন ইন্ডিয়া ইজ এ, তোমার অপশন এ আছে। ঠিক আছে, এটা অপশন এ তে ফান্ডামেন্টাল রাইট, বি তে ন্যাচারাল রাইট, সি তে কনস্টিটিউশনাল রাইট, ডি তে লিগাল রাইট। আচ্ছা, এটা তোমাকে আমি এর আগে অনেকবার বলেছি, তাও আমি আরেকবারও বলে দিচ্ছি যে রাইট তোমার, তুমি যদি নর্মালি ভাঙতে চাও, একটা হচ্ছে তোমার কনস্টিটিউশনাল রাইট আর একটা হচ্ছে তোমার এক্সট্রা কনস্টিটিউশনাল রাইট, তাই তো? এই যে কনস্টিটিউশনাল রাইট মানে হচ্ছে যে রাইটের কথা তোমার কনস্টিটিউশনে মেনশন করা আছে, আর এক্সট্রা কনস্টিটিউশনাল রাইট মানে কনস্টিটিউশনে মেনশন করা নাই, অন্য কথা। তার মানে কোথায়, ধরো পার্লামেন্ট কোনো ল পাস করেছে, পার্লামেন্ট ল পাস করেছে এবং সেই ল এর মাধ্যমে একটা তোমাকে রাইট দেওয়া হয়েছে, তো সেটা তোমার এক্সট্রা কনস্টিটিউশনাল রাইট। ঠিক আছে, সেটা তোমার এক্সট্রা কনস্টিটিউশনাল রাইট হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা আমি তোমাকে অনেকবার আগে বলেছি, তাও আরেকবার আমি জাস্ট বলছি। তো এই কনস্টিটিউশনাল রাইটকে তুমি দুভাগে ভাঙতে পারো, একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট আর একটা হচ্ছে তোমার আদার কনস্টিটিউশনাল রাইট এক্সেপ্ট ফান্ডামেন্টাল রাইট, তাই তো? এক্সেপ্ট ফান্ডামেন্টাল রাইট হচ্ছে আদার কনস্টিটিউশনাল রাইট, তাই তো? আচ্ছা, তো যেমন এই আদার কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইট মানে কি, যে রাইট গুলো হচ্ছে তোমার পার্ট 3 তে আছে, তাই তো? যে রাইট গুলো পার্ট 3 তে আছে। আর আদার কনস্টিটিউশনাল রাইট মানে হচ্ছে পার্ট 3 তে নেই কিন্তু কনস্টিটিউশনে আছে,
যেমন ধরো তোমার আর্টিকেল 300A, তাই তো? এখন রাইট টু প্রপার্টি, আগে রাইট টু প্রপার্টি ফান্ডামেন্টাল রাইট ছিল, এখন রাইট টু প্রপার্টি একটা লিগ্যাল রাইট হয়ে গেছে আর্টিকেল 300A এর আন্ডারে। তো এটা হয়ে গেছে এখন একটা লিগ্যাল রাইট, তাই তো? এটা এখন তোমার একটা লিগ্যাল রাইট হয়েছে। আচ্ছা, তো ফান্ডামেন্টাল রাইট আর লিগ্যাল রাইটের মধ্যে পার্থক্য কি? আমি আগেও বলেছি, এখনো বলে দিচ্ছি, যে ফান্ডামেন্টাল রাইট তোমার যদি ভায়োলেশন হয়, ফান্ডামেন্টাল রাইটের ভায়োলেশনের ক্ষেত্রে তুমি সুপ্রিম কোর্টকে ডিরেক্টলি অ্যাপ্রোচ করতে পারবে। আর যদি লিগ্যাল রাইট ভায়োলেশন হয় তাহলেও অবশ্যই সুপ্রিম কোর্টে তুমি যেতে পারবে, কিন্তু থ্রু অ্যাপিল যেতে হবে, ডিস্ট্রিক্ট কোর্ট হয়ে, হাইকোর্ট হয়ে তোমাকে সুপ্রিম কোর্টে পৌঁছতে হবে। ডিরেক্টলি তুমি সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারবে না, এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এবার তুমি দেখো এখানে যে কোশ্চেনটা আছে, যে রাইট টু ভোট অ্যান্ড টু বি ইলেক্টেড ইন ইন্ডিয়া ইজ এ, এটা কি রাইট? ঠিক আছে, দেখো তুমি যদি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, হ্যাঁ, আরওপি অ্যাক্ট 1951 দেখো, এবং এই আরওপি অ্যাক্টে 1951 এর তুমি যদি সেকশন 62(1) দেখো, সেখানে তুমি এই রাইট টু ভোটের কথাটা পাবে। ঠিক আছে, এখানে তুমি পাবে। তার মানে এটা একটা কি, এটা একটা তোমার কি বলতে পারো, তোমার একটা, তুমি এটা লিগ্যাল রাইট বলতে পারো। হ্যাঁ, এটা তুমি লিগ্যাল রাইট বলতে পারো, তাই তো? এটা তুমি লিগ্যাল রাইট বলতে পারো। আচ্ছা, তো লিগ্যাল রাইট তো এটা হবে, কিন্তু দেখো এখানে এই কোশ্চেনটা তোমার ইউপিএসসির প্রিলিমসে এসেছিল, তো ইউপিএসসি অফিসিয়াল অ্যান্সার কিতে এটা তোমার কনস্টিটিউশনাল রাইট বলে নিয়েছিল এটাকে। তো অ্যাকচুয়ালি তুমি দেখো এই যে সেকশন 62(1) আরওপি অ্যাক্টের 1951 এর, রিপ্রেজেন্টেটিভ অফ পিপলস অ্যাক্টের, তো তুমি যদি এটা দেখো তাহলে এই সেকশন 62(1) যে রাইট টু ভোট, এটার তুমি যদি সোর্স দেখো, তাহলে সোর্স কোথা থেকে নিচ্ছে? এটা আর্টিকেল 326 থেকেই নিচ্ছে, সেটা তো ঠিক কথা। তো সেই সেন্সে বলতে পারো যে এটা এলো কি করে, হ্যাঁ, এই সেকশন 62(1) এটার মেন সোর্স হয়তো বলা যেতেই পারে যে আর্টিকেল 326, যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951 এর, এই যে সেকশন 62(1) এর অনুসারে আমরা বলছি এটা একটা রাইট টু ভোট অ্যান্ড টু বি ইলেক্টেড ইন ইন্ডিয়া ইজ এ লিগ্যাল রাইট। বাট এটা যদি মেন সোর্স দেখো তাহলে আর্টিকেল 326, তাহলে সেই সেন্সে এটা কনস্টিটিউশনে মেনশন করা আছে। কনস্টিটিউশনে মেনশন করা আছে মানে এটা কনস্টিটিউশনাল রাইটও বলতে পারো। তো ইউপিএসসি তোমার অফিসিয়াল অ্যান্সার কিতে কনস্টিটিউশনাল রাইট নিয়েছিল, বাট ব্যাপারটা হচ্ছে যদি এখানে কনস্টিটিউশনাল রাইট অপশন না থাকে, ধরো এখানে অপশন নেই, ধরো এই তিনটেই অপশন আছে, সেক্ষেত্রে এটা লিগ্যাল রাইট তো হবেই, কারণ এটা তোমার একটা অ্যাক্টে, হ্যাঁ, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে 1951 এটা মেনশন করা আছে, তাহলে এটা হবে। কিন্তু এখানে লিগ্যাল রাইটও অপশন আছে আর কনস্টিটিউশনাল রাইটও অপশন আছে, তাই তো? তাহলে সেক্ষেত্রে তোমার আর্টিকেল 326 থেকে নিচ্ছে, যেহেতু এই মেন সোর্স তো আর্টিকেল 326, তাহলে হয়তো সেক্ষেত্রে এখানে অ্যান্সারটা কনস্টিটিউশনাল রাইটও হতে পারে। এটা তোমার ইউপিএসসি অ্যান্সার কি নিয়েছিল এটা অফিসিয়ালি, তো সেক্ষেত্রে তো এই ব্যাপারটা আমি তোমাকে জাস্ট জানিয়ে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, দেখো এই কোশ্চেনটা আমরা আগে করেছি, বাট এখানে আমি একটা জিনিস জাস্ট বলে দিচ্ছি। দেখো বলেছে ডিউরিং হুইচ অফ দ্য ফলোইং পিরিয়ডস ডিড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডেলিবারেট আপন এন্ড ফাইনালাইজ দ্য কনস্টিটিউশন। এটা আমি তোমাকে আগেই বলেছিলাম যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে টোটাল 11টা সেশন হয়েছিল, তাই তো? 11টা অধিবেশন হয়েছিল, ওটা 11টা সেশন হয়েছিল। তো তোমার ফার্স্ট সেশন কবে হয়েছিল? ফার্স্ট সেশনের তুমি যদি ডেট দেখো তাহলে হচ্ছে স্টার্ট হয়েছিল হচ্ছে 9 ডিসেম্বর স্টার্ট হয়েছিল 1946, তাই তো? তাহলে তোমার ডিসেম্বর 1946 থেকে স্টার্ট, এবং যদি তুমি 11th সেশন যেটা ছিল 11th সেশন, সেই 11th সেশনের লাস্ট ডেট দেখো তাহলে হচ্ছে 26 নভেম্বর 1949। তুমি যদি এম লক্ষ্মীকান্তের মেকিং অফ দ্য কনস্টিটিউশন চ্যাপ্টারটা দেখো, সেখানে এই মেকিং অফ দ্য কনস্টিটিউশনের চ্যাপ্টারটা লাস্টের দিকে তোমার 11টা সেশনের পিরিয়ড গুলো দেওয়া আছে, কোন ডেট থেকে কোন ডেটে, ঠিক আছে? তো 11th সেশন যদি তুমি দেখো, তার মানে হচ্ছে লাস্ট সেশনের লাস্ট দিন যেটা লেখা আছে সেটা হচ্ছে 26 নভেম্বর 1949। তো সেই অনুযায়ী ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল, এটা বাদ দাও। তো আমি যেটা বলছি, লাস্ট 11th সেশনের লাস্ট দিন ছিল হচ্ছে 26 নভেম্বর 1949, কিন্তু
এই দিন লাস্ট দিন হলেও তো আমরা এই দিন অ্যাডপ্ট করেছিলাম কনস্টিটিউশনটাকে, বাট এনঅ্যাক্ট তো করিনি। আমাদের সেই জানো যে 1929 লাহোর সেশনে আমরা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের কথা বলেছিলাম। তো সেই অনুসারে যেহেতু প্রথমবারের জন্য হ্যাঁ পূর্ণ স্বরাজ ডে আমরা 26 জানুয়ারি পালন করেছিলাম, তো সেই রেসপেক্টে এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য আমরা কি বলেছিলাম যে আমরা 26 জানুয়ারি অবধি ওয়েট করে যাব কনস্টিটিউশনটাকে এনঅ্যাক্ট করার জন্য 1950। তো এই যেদিন 26 নভেম্বর তো লাস্ট সেশন হয়ে গেল, তারপরে আমরা 26 জানুয়ারি 1950-তে এনঅ্যাক্ট করলাম। তো এর জাস্ট দুদিন আগে 24 জানুয়ারি, ঠিক আছে, 24 জানুয়ারি 1950-তে হ্যাঁ কনস্টিটিউশন অ্যাসেম্বলি মেম্বাররা আবার কিন্তু মিট করেছিল 24 জানুয়ারি 1950-তে। তো সেজন্য দেখবে অনেক সময় যখন কোশ্চেন আসে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাস্ট মিটিং কবে হয়েছিল, তো অনেক সময় এই অ্যান্সারটা হয়, ঠিক আছে। কারণ যদি সেশন অনুযায়ী দেখো তাহলে লক্ষ্মীকান্তে দেখবে লেখা আছে, যদি 11 সেশনের লাস্ট ডেট দেখো তাহলে 26 নভেম্বর লেখা আছে, 1949। কিন্তু তারপরেও কিন্তু এরা কনস্টিটিউশন অ্যাসেম্বলির মেম্বারে একবার মিট করেছিল 24 জানুয়ারি 1950। তারপরে এসে 26 জানুয়ারি 1950-তে কনস্টিটিউশনটা এনঅ্যাক্ট করা হয়েছিল। তো এই ইন বিটুইন মাঝে এক রেটে ওরা আবার মিট করেছিল 24 জানুয়ারি 1950। এটাও আমি তোমাকে জানিয়ে রাখলাম। তোমাকে অপশন অনুযায়ী দেখে অ্যান্সার করতে হবে যে লাস্ট কবে ওরা মিট করেছিল, এটা যদি জিজ্ঞেস করে, ঠিক আছে। আচ্ছা চলো দেখা যাক। আচ্ছা এবার আর কয়েকটা কোশ্চেন নিয়ে আমার দেখো বলার আছে। যেমন ধরো এই কোশ্চেনটা নিয়ে একটু আমি বলি। এই কোশ্চেনটা দেখো আমরা পার্লামেন্টারি কমিটি আগে পড়েছি। কি বলেছি পার্লামেন্টারি কমিটিতে? পার্লামেন্টারি কমিটিকে তুমি যদি ভাগ করো, একটা হচ্ছে তোমার স্ট্যান্ডিং কমিটি, তাই তো, একটা তুমি স্ট্যান্ডিং কমিটি বলতে পারো, একটা অ্যাডহক কমিটি, ঠিক আছে। স্ট্যান্ডিং কমিটি মানে হচ্ছে তোমার পার্মানেন্ট কমিটি, অ্যাডহক মানে কোনো একটা বিশেষ পারপাসে ধরো কমিটিটাকে নিয়োগ করা হয়েছে, তারপরে আবার কাজটা মিটে গেছে, কমিটিটাও উঠে গেছে, ঠিক আছে, এরকম টাইপের। তো যখন আমি তোমাকে বলেছিলাম এই যে পার্লামেন্টারি কমিটির কথা, তখন আমি তোমাকে স্ট্যান্ডিং কমিটি বলেছিলাম আর অ্যাডহক কমিটি বলেছিলাম, তাই তো। তো এই যে স্ট্যান্ডিং কমিটি আছে, সেই স্ট্যান্ডিং কমিটি টোটাল 6টা কমিটি বলেছিলাম আমি তোমাকে, ঠিক আছে। ফিনান্সিয়াল কমিটি, ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটি, এবং 6টা কমিটিজ টু ইনকোয়ার, কমিটিজ টু স্ক্রুটিনাইজ অ্যান্ড কন্ট্রোল, কমিটিজ রিলেটিং টু ডে বিজনেস, হ্যাঁ, হাউসকিপিং কমিটি, এরকম। তো যে তুমি ফিনান্সিয়াল কমিটি যদি দেখো, ফিনান্সিয়াল কমিটি, তো এই ফিনান্সিয়াল কমিটির আন্ডারে এই 3টে কমিটি আছে, ঠিক আছে। একটা হচ্ছে তোমার পাবলিক অ্যাকাউন্টস কমিটি, আর একটা হচ্ছে তোমার কমিটিজ অন পাবলিক এক্সপেন্ডিচার, অন পাবলিক আন্ডারটেকিং, আর এস্টিমেটস কমিটি। এগুলো নিয়ে আমরা তখন আলোচনা করেছিলাম আগে। তো এখানে দেখো যে কোশ্চেনটা বলেছে, হুইচ অফ দ্য ফলোইং কমিটি ইজ কনসার্নড উইথ দ্য রেগুলারিটি অফ দ্য এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট। তো দেখো পাবলিক অ্যাকাউন্টস কমিটি তো হবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, বাট দেখো অপশন ডিতে অল অফ দ্য অ্যাবাভ আছে, ঠিক আছে। এবং বাকি যে দুটো কমিটি, তুমি যদি এম লক্ষ্মীকান্ত খুলে এম লক্ষ্মীকান্তের হ্যাঁ পার্লামেন্টারি কমিটি চ্যাপ্টারটা খুলে এই 3টে কমিটি সম্পর্কে দেখো, কমিটি অন পাবলিক আন্ডারটেকিং এবং এস্টিমেট কমিটি সম্পর্কেও দেখো, তাহলে তোমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে যে আমি কেন বললাম। তো পাবলিক অ্যাকাউন্টস কমিটি হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো তুমি, আমি একবার বলবো এই কোশ্চেনটা যে অল অফ দ্য অ্যাবাভ করবে না শুধু পাবলিক অ্যাকাউন্টস কমিটি করবে, এটা ঠিক করার জন্য, ডিসাইড করার জন্য এম লক্ষ্মীকান্তের পার্লামেন্টারি কমিটির এই 3টে কমিটি নিয়ে, এই 3টে কমিটির কি কি কাজ সেটা একটু পড়ে নেবে, তারপরে তুমি নিজে ডিসাইড করবে যে এটার অ্যান্সারটা শুধু পাবলিক অ্যাকাউন্টস কমিটি হবে নাকি অল অফ দ্য অ্যাবাভ হবে, ঠিক আছে। এটা আমি তোমাকে একটা জানিয়ে রাখলাম। আচ্ছা এটা গেল। আচ্ছা এটা বললাম, এটা হলো। আচ্ছা দেখো এই কোশ্চেনটা আমি তোমাকে বলে রাখি, এটার এই সিস্টেম অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম যেটা বলেছে, ঠিক আছে, এক্সিস্টেড ইভেন বিফোর 1947। এটা কবের কথা বলছি আমি জানি না, বাট আমি তোমাকে আগেই বলেছি যে পঞ্চায়েতের পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের আমরা কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিয়েছি 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা, কিন্তু মানে পঞ্চায়েত সিস্টেমটা ইন্ডিয়াতে কিন্তু অনেকদিন আগে থেকে ছিল, ঠিক আছে। তো তুমি যদি এক্সিস্টেড বিফোর 1947, তার মানে যদি এটা ব্রিটিশ আমলের কথা বলে, তো হতে পারে মেবি ওরা হয়তো মেবি লর্ড রিপনের আমলে যে লোকাল সেলফ গভর্নমেন্ট ছিল, কারণ লর্ড রিপনকে আমরা জানি কি বলা হতো, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, ফাদার অফ লোকাল, এটা তোমরা হিস্ট্রিতে পড়েছো, লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয়েছে। তো তার আমলে থেকেই
কারণ থেকে সেই সময় কোথায় কোথায় পঞ্চায়েত রাজ সিস্টেম ছিল বা ব্রিটিশ আমলের কথা বলা হচ্ছে না স্বাধীনতার ঠিক জাস্ট আগে কোনটা বলা হচ্ছে, কারণ বিফোর 1947 বলেছে, স্বাধীনতা লাভের আগের কথা বলা হচ্ছে, পঞ্চায়েত রাজ কোথায় কোথায় আছে। তো এটার অ্যান্সারটা তোমাকে বলার জন্য কোনো যে অথেন্টিক সোর্স সেটা আমি দু একটা জায়গায় অ্যান্সার পেয়েছি, কিন্তু সেটা ঠিকঠাক আমি বলতে পারবো না সেটা আদৌ ঠিক না ভুল। কারণ হতে পারে মেবি, কারণ এখানে প্রবলেমটা হচ্ছে অল অফ দ্য অ্যাবাবও আছে, ঠিক আছে, অল অফ দ্য অ্যাবাবও আছে। তো এটা ঠিক কোনটা অ্যান্সার হবে, তার যে অথেন্টিক সোর্স কি সেটা একটু তোমরা এটা একটু দেখো এই কোশ্চেনটা নিয়ে, ঠিক আছে, এটা আমি বলছি না কিছু। আচ্ছা আচ্ছা, এবার দেখো দেখো এখানে মানি বিল নিয়ে আমি কিছু কথা বলি, মানি বিল নিয়ে বলবো, এবং এই মানি বিল নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা দেখব। হ্যাঁ, কিছু জিনিস হয়তো আমরা আগে দেখেছি, বাট আমি তাও একবার ওকে বলছি। সেটা হচ্ছে দেখো, আমরা বলেছিলাম যদি কোনো ডিবেট ওঠে, ধরো কোনো একটা বিল যে মানি বিল না মানি বিল নয়, এক্ষেত্রে যে লোকসভার স্পিকার থাকবে, হ্যাঁ, তার কথাটাই হবে ফাইনাল কথা, তাই তো? কোনো একটা বিল মানি বিল না মানি বিল নয় সেটা নিয়ে যদি কোনো ডিসপিউট হয়, সেটা নিয়ে যদি কোনো বিবাদ সৃষ্টি হয়, তাহলে লোকসভা স্পিকার এর কথাটাই হবে ফাইনাল কথা, লোকসভা স্পিকার যে বলবে সেটাই। এবং এটাও আমরা জানতাম যে তার এই ডিসিশন যে কোনো একটা বিল মানি বিল না মানি বিল নয়, এই যে ডিসিশনটা, সেইটা কোনো কোর্টেও কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না। হিজ ডিসিশন ক্যানট বি কোশ্চেনড ইন এনি কোর্ট অফ ল, কোশ্চেন করা যাবে না কোনো কোর্টে যে এটা কেন স্পিকার মানি বিল হিসাবে ঘোষণা করলো এরকম। কিন্তু তোমরা যদি আধার বিলের কন্ট্রোভার্সিটা লক্ষ্য করেছিলে কয়েক বছর আগে, ঠিক আছে, আধার বিল নিয়ে যে কন্ট্রোভার্সি হয়েছিল, এটা স্পিকার যে মানি বিল বলে ঘোষণা করেছিল, তো সেটা নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলে গেছিল। সুপ্রিম কোর্ট কেসটাকে তোমার অ্যাকসেপ্ট করেছিল এবং পরবর্তীকালে ভার্ডিক্টও দিয়েছিল যে স্পিকার যে আধার বিলকে মানি বিল বলে ঘোষণা করেছে সেটা সঠিক, সেটা নিয়ে সেটাকে ভুল বলেনি, কিন্তু সঠিক বলেছিল যে ঠিকই সঠিক সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্পিকারের যে ডিসিশন সেটা কোর্ট ভার্ডিক্ট দিয়েছিল। তো গ্রে এরিয়াটা হচ্ছে যে এটা একটা এক্সেপশন নাকি এখন থেকে স্পিকারের ডিসিশনও যদি মনে হয়, ইন কেস সুপ্রিম কোর্ট মনে করে সেটা সুপ্রিম কোর্টের আন্ডারে নেওয়া দরকার, তাহলে ডিসিশনটাকে রিভিউ করবে, সেটা একটা ফ্যাক্টর। কারণ এমনিতে আমরা জানি যে লোকসভার স্পিকার মানি বিল সম্পর্কে যে ডিসিশনটা নেবে সেটা হচ্ছে ফাইনাল এবং সেটা কোনো কোর্টে ইনকোয়ার করা যাবে না। কিন্তু আধার বিলের ক্ষেত্রে আমরা একটা অন্য রকমের কেস দেখেছি। তো সেজন্য এখানে একটা কোশ্চেন মার্ক থেকেই যায়, এই ব্যাপারটা নিয়ে একটু দেখো তোমরা, এটা আমি তোমাকে বললাম। আচ্ছা, আমরা আর কি জানি, আমরা জানি যে মানি বিল সম্পর্কে আমরা কিছু স্পেশাল কন্ডিশন আছে, তাই তো? মানি বিল সম্পর্কে স্পেশাল কন্ডিশন, সেগুলো আগে পড়েছি আমরা, আরেকবার আমি বলছি দেখো তোমাকে, যে মানি বিল শুধুমাত্র তোমার লোকসভাতেই ইন্ট্রোডিউস করা যাবে, রাজ্যসভাতে কিন্তু ইন্ট্রোডিউস করা যাবে না। মানে মানি বিলটা শুধুমাত্র লোকসভাতেই ইন্ট্রোডিউস করা যাবে, এটা একটা কথা। লোকসভাতে যখন ইন্ট্রোডিউস করা হবে তখন কিন্তু প্রেসিডেন্টের প্রায়র রেকমেন্ডেশন লাগবে, তার মানে প্রেসিডেন্টের আগে রেকমেন্ডেশন লাগবে, তারপরে বিলটা তোমার লোকসভায় ইন্ট্রোডিউস করা হবে। তারপরে তোমার বিলটা লোকসভায় ইন্ট্রোডিউস করা হবে, ঠিক আছে? এবং এই যে লোকসভা যখন ধরো পাস করে দিল মানি বিলটাকে, লোকসভা পাস করে দিল, তারপরে কোথায় পাঠানো হবে বিলটাকে? তারপরে রাজ্যসভায় পাঠানো হবে। রাজ্যসভা কি করতে পারে, রাজ্যসভা কি কি করতে পারে তুমি দেখো। রাজ্যসভার কিন্তু খুব রেস্ট্রিক্টেড পাওয়ার আছে এই ক্ষেত্রে, মানে খুব একটা বেশি পাওয়ার নেই। ভালো করে শোনো, রাজ্যসভা এই মানি বিলটাকে রিজেক্ট তো করতেই পারে না, রিজেক্ট করতে পারে না, ঠিক আছে, অ্যামেন্ডও করতে পারে না। তার মানে রাজ্যসভাতে যখন মানি বিলটা পাঠানো হবে লোকসভায় পাস হওয়ার পরে, তখন রাজ্যসভার বিলটাকে রিজেক্টও করতে পারবে না, আবার বিলটাকে অ্যামেন্ডও করতে পারবে না। তাহলে পাঠানো হচ্ছে কেন, তাহলে কাজ কি?
রাজ্যসভা কি করতে পারে? শুধুমাত্র রেকমেন্ডেশন করতে পারে, রেকমেন্ডেশন দিতে পারে যে এই চেঞ্জগুলো করা উচিত, ঠিক আছে? রেকমেন্ডেশন দিল। এবং এই যে রেকমেন্ডেশন দিতে হবে সেটাও তোমার 14 দিনের মধ্যে দিতে হবে। আচ্ছা, ধরো রেকমেন্ডেশন দিল, 14 দিনের মধ্যে দিল এবং তারপরে আবার লোকসভার কাছে গেল। লোকসভা কি করতে পারে? এই রেকমেন্ডেশনটা মেনে নিতে পারে। যদি মেনে নেয় তাহলে ভালো, তাহলে তো দুই পক্ষেই পাস হয়ে গেল। আচ্ছা, লোকসভা কি করতে পারে? রেকমেন্ডেশনটা নাও নিতে পারে। তার মানে রেকমেন্ডেশনটা কিন্তু লোকসভার উপর বাইন্ডিং নয়। লোকসভা মনে করলে রাজ্যসভার রেকমেন্ডেশনটা অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে। আচ্ছা, এবার ধরো আরেকটা অল্টারনেটিভ কি আছে? রাজ্যসভাকে যখন পাঠানো হলো, আচ্ছা রাজ্যসভা তো রিজেক্ট করতে পারে না, অ্যামেন্ডও করতে পারে না। তো বলছি 14 দিনের মধ্যে রেকমেন্ডেশন পাঠাতে হবে। এবার ভাবো রাজ্যসভা 14 দিন ধরে কিছুই করলো না, রেকমেন্ডেশনও ধরো পাঠালো না, তাহলে অটোমেটিক ধরে নেওয়া হবে যে রাজ্যসভায় বিলটা পাস হয়ে গেছে। ঠিক আছে? অটোমেটিক ধরে নেওয়া হবে। তার মানে রাজ্যসভার কি পাওয়ার এক্ষেত্রে? খুব রেস্ট্রিক্টেড পাওয়ার। কি করতে পারে? একটা কি করতে পারে? রেকমেন্ডেশন করতে পারে। ঠিক আছে? রেকমেন্ডেশন করতে পারে একটা। আর কি করতে পারে? ডিলে করে দিতে পারে। ম্যাক্সিমাম 14 দিনের জন্য ডিলে করে দিতে পারে, তাই তো বিলটাকে? ম্যাক্সিমাম 14 দিনের জন্য ডিলে করে দিতে পারে। ঠিক আছে? আচ্ছা। তো এই কটা জিনিস আমার তোমাকে বলার ছিল। এইবার দেখো আমি মানি বিল নিয়ে বেশ কয়েকটা কোয়েশ্চেন দেখাবো এবং কনফিউশনের জায়গা কোথায় সেটাও আমি বলে দেবো এবং তারপরে তুমি তোমার মতো সিদ্ধান্ত নিও। ঠিক আছে? দেখো মানি বিলের কোয়েশ্চেন এখান থেকে স্টার্ট হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে কি বলছে? এখানে বলছে এনি মানি বিল ক্যানট বি ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট উইদাউট দ্য কনসেন্ট অফ, এটা আমি বললাম মানি বিল লোকসভায় ইন্ট্রোডিউস করতে গেলে, পার্লামেন্টে ইন্ট্রোডিউস করতে গেলে তোমার প্রেসিডেন্টের প্রায়র রেকমেন্ডেশন লাগবে। তার মানে এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে গেল সিম্পল, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কোনো কনফিউশন নেই। এবার দেখো কোশ্চেনটা কি বলছে? বলছে টু পাস এ মানি বিল ইন দ্য পার্লামেন্ট হুইচ অফ দ্য ফলোইং ইজ নট নেসেসারি। ভালো করে শোনো, কোনটা নেসেসারি নয়? অ্যাপ্রুভাল অফ দ্য লোকসভা। দেখো কোন একটা বিলকে তুমি যদি পাস করতে চাও, বিলটাকে অ্যাক্ট করতে চাও এবং তাহলে তো লোকসভাতেও পাস হতে হবে, রাজ্যসভাতেও পাস হতে হবে। তো মানি বিলের ক্ষেত্রে আমি তোমাকে বললাম যে লোকসভাতে তো পাস হতেই হবে, লোকসভায় পাস হবে, তারপর রাজ্যসভায় যাবে। রাজ্যসভার কি ক্ষমতা আছে বললাম। তারপর রাজ্যসভা যদি লাস্টে পাস নাও করে ধরে নেওয়া হবে যে পাস হয়ে গেল। তার মানে অ্যাকচুয়ালি কি? বিলকে অ্যাক্ট হতে গেলে দুটো দিয়ে পাস হতে হবে, লোকসভা দিয়েও পাস হতে হবে, রাজ্যসভা দিয়েও পাস করতে হবে। তার মানে অ্যাপ্রুভাল অফ লোকসভা তো লাগবেই আর অ্যাপ্রুভাল অফ রাজ্যসভা লাগবে, দুটোই নেসেসারি। তাই প্রশ্ন হচ্ছে অ্যাপ্রুভাল অফ দ্য ফিনান্স মিনিস্টার আর নান অফ দ্য। আমি যখন তোমাকে বললাম যে কোনো একটা মানি বিলকে যদি ইন্ট্রোডিউস করতে হয় তার আগে প্রেসিডেন্টের প্রায়র রেকমেন্ডেশন লাগবে, তাই তো? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে প্রেসিডেন্ট কি কোনো বিল, মানি বিল ঘোষণা করার আগে ক্যাবিনেটের সঙ্গে পরামর্শ করবে না? আর এই ক্যাবিনেটের মধ্যে কি ফিনান্স মিনিস্ট্রি পড়ছে না? তার মানে ফিনান্স মিনিস্টার এর অ্যাপ্রুভাল কি লাগছে না? কারণ দেখো এখানে প্রেসিডেন্টের, দেখো আগের কোশ্চেনে কি ছিল, এখানে কিন্তু কোনো নান অফ দিস অপশন নেই, ডিরেক্ট 4টা অপশন আছে। এখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অপশন আছে। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হ্যাঁ অ্যান্সারটা হয়ে গেল। যদিও ইউনিয়ন ফিনান্স মিনিস্ট্রি অপশন আছে, যদিও অপশন আছে, এটা আমি তোমাকে বলে রাখলাম। হ্যাঁ, তবুও এক্ষেত্রে হয়তো তুমি বলতে পারো যে আমি অত কিছুতে যাবো না, এখানে তো বলাই আছে যে প্রেসিডেন্টের প্রায়র রেকমেন্ডেশন লাগবে, তো 4টা অপশন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্সার হবে। কিন্তু এক্ষেত্রে তো প্রেসিডেন্ট অপশন নেই, ডিরেক্টলি প্রেসিডেন্ট অপশন নেই। হ্যাঁ, আবার এখানে নান অফ দিস আছে আর অ্যাপ্রুভাল অফ দ্য ফিনান্স মিনিস্ট্রি আছে। তার মানে এই দুটো তোমার নেসেসারি, লোকসভা দিয়ে পাস হতে হবে, রাজ্যসভাতে পাস হতে হবে। তো কোশ্চেনটা আছে নট নেসেসারি। তার মানে অ্যাপ্রুভাল অফ দ্য ফিনান্স মিনিস্টার কি নট নেসেসারি? এইটা একটা প্রশ্ন। কারণ আমি তোমাকে বললাম, হ্যাঁ যেটাই বলছি যে প্রেসিডেন্ট কি মানি বিল নিজে থেকেই এমনি করে দেবে? কারণ ক্যাবিনেট তো রেকমেন্ডেশন প্রেসিডেন্টকে দেবে, তারপরেই তো প্রেসিডেন্ট বলবে, তাই নয় কি? প্রেসিডেন্ট কি নিজে থেকে করতে পারবে? এটা হচ্ছে একটা প্রশ্ন। ঠিক আছে? আর তো সেজন্য যেহেতু ক্যাবিনেট জেনারেলি রেকমেন্ডেশন দেয়, সেক্ষেত্রে ফিনান্স মিনিস্ট্রির গুরুত্বটা চলে আসছে। তার মানে অ্যাপ্রুভাল অফ ফিনান্স মিনিস্ট্রির ব্যাপারটা চলে আসছে, তাই তো? তার মানে তুমি যদি বলো যে দেখো অ্যাপ্রুভাল অফ দ্য লোকসভা ইজ নেসেসারি, অ্যাপ্রুভাল অফ দ্য রাজ্যসভা ইজ নেসেসারি আর অ্যাপ্রুভাল অফ দ্য ফিনান্স মিনিস্টার ইজ নট নেসেসারি বলো, সেক্ষেত্রে প্রশ্ন চলে আসছে প্রেসিডেন্ট তাহলে কি মানি বিল যখন প্রায়র রেকমেন্ডেশন দেয় এটা কি ক্যাবিনেটের সঙ্গে আলোচনা না করেই দেয় বা ক্যাবিনেটের পারমিশন ছাড়াই দেয়? এই প্রশ্ন চলে আসছে। তো
এটা একটু তোমাকে মাথায় রাখতে হবে, এটা আমি জাস্ট তোমাকে বলে রাখলাম। তো এগুলোর কি অ্যান্সার হবে না হবে তোমাকে ডিসাইড করতে হবে, আমি তোমাকে জায়গাগুলো বলে রাখছি। আবার দেখো, এনি মানি বিল ক্যান নট বি ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট উইদাউট দ্য কনসেন্ট অফ, এই কোশ্চেনটা তো আমরা করলাম। এক্ষেত্রে দেখো দুটোই আছে, কিন্তু আমরা তো জানি ডিরেক্টলি যদি এমনি বলো তাহলে সেক্ষেত্রে হয়তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তুমি অ্যান্সার করে দিতে পারো। হ্যাঁ, কারণ এক্ষেত্রে নান অফ দিস, মানে এক্ষেত্রে অতটা কনফিউশন হচ্ছে না, কিন্তু এখানে হয়তো অপশন এবং কোশ্চেনের ভাষা অনুযায়ী গন্ডগোলটা লেগে যাচ্ছে, কারণ এখানে নান অফ দিস অপশন আছে, ঠিক আছে, আর ডিরেক্টলি প্রেসিডেন্টের ব্যাপারটাও নেই। তো জাস্ট আমি বললাম কোন জায়গায় কনফিউশনটা হতে পারে। আচ্ছা, আরেকটা মানি বিল নিয়ে প্রশ্ন ছিল, সেটা হচ্ছে, আচ্ছা এই যে দেখো, মানি বিল মানি বিলে রাজ্যসভার ভূমিকাটা বললাম। তো দেখো ফাইন্ড দেখো এখানে লক্ষ্য রাখো ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা সেটা তোমাকে বলতে হবে। দেখো কাউন্সিল অফ স্টেটের কথা বলছে, তার মানে হচ্ছে রাজ্যসভার কথা বলছে, রাজ্যসভায় বলছে। দেখো রাজ্যসভা ইজ প্রিসাইডেড ওভার বাই দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা তোমরা জানি। রাজ্যসভার প্রিসাইডিং অফিসার হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা সঠিক। হ্যাজ নো ইফেক্টিভ কন্ট্রোল ওভার দ্য এক্সিকিউটিভ, এটাও সঠিক। কোনো ইফেক্টিভ কন্ট্রোল দ্য এক্সিকিউটিভের উপর রাজ্যসভা করতে পারে না, ঠিক আছে, লোকসভা করতে পারে, রাজ্যসভা করতে পারে না। তো এটাও কারেক্ট স্টেটমেন্ট হয়ে গেল। তো সেক্ষেত্রে দেখো হ্যাজ নো পাওয়ার ওভার মানি বিল আর হ্যাজ পাওয়ার ওভার মানি বিল। দেখো আমি তোমাকে রাজ্যসভার কি কি, একটা মানি বিল যখন লোকসভা থেকে রাজ্যসভায় পাঠানো হয় মানি বিলটাকে, তখন রাজ্যসভা কি কি করতে পারে আমি বলেছি। রিজেক্ট করতে পারে না, অ্যামেন্ড করতে পারে না। রেস্ট্রিক্টেড পাওয়ার আছে কিছু। কি রেস্ট্রিক্টেড পাওয়ার বলছি? সেই রেস্ট্রিক্টেড পাওয়ারটা হচ্ছে যে কিছু রেকমেন্ডেশন দিতে পারে। আবার এমন রেকমেন্ডেশন মানে অ্যাডভাইস দিতে পারে যে লোকসভাকে যখন পাঠাবে, লোকসভা এটাকে অ্যাকসেপ্ট করতে পারে, নাও অ্যাকসেপ্ট করতে পারে। যাই বা হোক, এই অ্যাকসেপ্ট করুক বা না করুক 14 দিনের মধ্যে কে পাঠাতে হবে, তারপরে অ্যাকসেপ্ট করুক বা না করুক পাস বলে ধরে নেওয়া হবে ম্যাক্স। আর যদি রেকমেন্ডেশন না দেয়, জাস্ট ফেলে রাখে, তাহলে কি হতে পারে, 14 দিন পড়ে থাকবে, তারপরে অটোমেটিক পাস হয়ে যাবে। তারপরে রাজ্যসভা কি করতে পারে? রাজ্যসভা 14 দিন ডিলে করতে পারে। তাহলে রাজ্যসভা হ্যাজ দ্য পাওয়ার টু ডিলে, তা আবার কতদিন? 14 দিন। হ্যাঁ, 14 দিন ডিলে করতে পারে, এই পাওয়ারটা আছে। আর কি করতে পারে? রেকমেন্ডেশন দিতে পারে। তো প্রশ্ন হচ্ছে রেকমেন্ডেশন দিতে পারে বা অ্যাডভাইস দিতে পারে, কিন্তু সেই অ্যাডভাইসটা তো লোকসভার উপর বাইন্ডিং নয়। তাহলে আমরা পাওয়ার মানে যদি ক্ষমতা ধরি একটা সেন্সে, তাহলে এই রেকমেন্ডেশন অ্যাডভাইসারি নেচারটা কি পাওয়ারের মধ্যে পড়ছে? আচ্ছা, আরো একটা প্রশ্ন হচ্ছে, আমি বলছি হ্যাঁ পাওয়ার টু ডিলে, দেরি করার, 14 দিন ডিলে করে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু এটাকেও কি স্ট্রিক্ট সেন্স এটাকে পাওয়ার বলছে, ক্ষমতা বলছে কি? কারণ 14 দিন পরে বলছে আমি 14 দিন অবধি ডিলে করতে পারি, ঠিক আছে 14 দিন ডিলে করলাম, কিন্তু 14 দিনের পরে তুমি যখন কিছুই না করবে অটোমেটিক তো পাস হয়ে যাবে। তাহলে কি সেই সেন্স এটাকে ক্ষমতা বলছে? তো এটাও ভেবে দেখার মতো, কারণ কেউ বলতেই পারে হ্যাঁ 14 দিন দেরি করার ক্ষমতা আছে, তাহলে একটা ক্ষমতা। হ্যাঁ, রেকমেন্ডেশন দেওয়ার ক্ষমতা আছে, সেটাও ক্ষমতা। কিন্তু উল্টো দিক থেকে এটাও তো বলা যায় যে রেকমেন্ডেশন দেওয়ার ক্ষমতা আছে কি করে বলতে পারো? রেকমেন্ডেশন দিতে পারে, কারণ লোকসভা তো অ্যাকসেপ্ট করতেও পারে নাও করতে পারে, তাহলে সেটা ক্ষমতা কি করে হলো? ওই ক্ষমতার অন্য সংজ্ঞা দাও তুমি। আবার যদি এটা বলো যে যে কেউ যদি বলে 14 দিন ডিলে করার ক্ষমতা আছে, তো কেউ যদি বলে 14 দিন পরে তো অটোমেটিক পাস হয়ে যাবে, তাহলে এটাকে তুমি ক্ষমতা কি করে বলতে পারো? তো এই ব্যাপারটা একটু তোমাকে ভাবতে হবে, ঠিক আছে। পাওয়ার মানে কি বোঝাতে চাইছো? যদি তুমি পাওয়ার টু ডিলে, হ্যাঁ তাহলে সেই পাওয়ার আছে। পাওয়ার টু রেকমেন্ড, তাহলে সেই পাওয়ার আছে। কিন্তু যদি উল্টো দিতে প্রশ্ন করো এই রেকমেন্ডেশন তো বাইন্ডিং নয় লোকসভার উপর, তাহলে এটা কোন ধরনের পাওয়ার হলো? পাওয়ার টু ডিলে যখন বলছো ডিলে আমি করলাম, কিন্তু তারপরে যদি আমি কোনো সিদ্ধান্ত না নিলাম তাহলে তো অটোমেটিক পাস হয়ে যাবে, তাহলে তুমি কোন ধরনের পাওয়ারের কথা বলছো? সেই জন্য এখানে এই কনফিউশনটা আছে। এটা কোনটা করবে এটা তোমাকে ভাবতে হবে, ঠিক আছে। তো এটা আমি বললাম। আচ্ছা, মানি বিল নিয়ে গেল। এবার দেখো, এগুলো তো আমি বললাম, এগুলোটাও বললাম, এগুলো হয়ে গেল, মানি বিল নিয়ে বলে ফেলেছি। আচ্ছা, এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে একটু বলবো আমি। দেখো এই প্রেসিডেন্টের ইলেকশনটা নিয়ে আমি একটু বলি। দেখো প্রথমেই বলে দিই যে ইন্ডিয়ান প্রেসিডেন্টের যে ইলেকশন, ইন্ডিয়ার প্রেসিডেন্ট, এখানে কিন্তু পিপল অফ ইন্ডিয়া, হ্যাঁ,
ডিরেক্টলি ইলেক্ট করে না, ডিরেক্টলি ইলেক্ট করে না প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কি হয়, একটা ইলেকটোরাল কলেজ থাকে, সেই ইলেকটোরাল কলেজের যারা যারা মেম্বার থাকে তারাই ভোট দেয় এবং প্রেসিডেন্ট ইলেক্ট করে। সেই ইলেকটোরাল কলেজে কে কে থাকে, সেখানে থাকে হচ্ছে তোমার ইলেক্টেড মেম্বার অফ বোথ হাউস, মানে লোকসভা প্লাস রাজ্যসভা। লোকসভা এবং রাজ্যসভার যারা ইলেক্টেড মেম্বার আছে তারা প্রেসিডেন্টের ইলেকশনে ভোট দিতে পারে, আর যারা ইলেক্টেড মেম্বার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি যারা ইলেক্টেড মেম্বার তারা ভোট দিতে পারে। এবং দিল্লি এবং পুডুচেরি এই দুটো ইউটিতে আমরা জানি যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে। এই দুটো ইউনিয়ন টেরিটরি লেজিসলেটিভ অ্যাসেম্বলি যারা ইলেক্টেড মেম্বার, এদেরও ইলেক্টেড মেম্বার, তারা প্রেসিডেন্টের ইলেকশনে টেক পার্ট করতে পারে। তো একটা জিনিস কমন দেখো, যেখান থেকে লোক আসবে, যেখান থেকে মেম্বার নেবো তারা সব ইলেক্টেড হবে। আচ্ছা, এটা কমন। ইলেক্টেড মেম্বার অফ লোকসভা, ইলেক্টেড মেম্বার অফ রাজ্যসভা, ইলেক্টেড মেম্বার অফ অল দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাই তো? স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির সমস্ত ইলেক্টেড মেম্বার, আর দিল্লি আর পুডুচেরির এই দুটো ইউনিয়ন টেরিটরি তো লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, এই দুটো লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেক্টেড মেম্বাররা। তো এই যে দিল্লি আর পুডুচেরির মেম্বাররাও প্রেসিডেন্টের ইলেকশনে ভোট দিতে পারবে। হ্যাঁ, এই প্রভিশনটা তোমার অ্যাড হয়েছিল কবে? তো 70th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 তে, তাই তো? এবং এটা যদি বলো এফেক্ট কবে থেকে হয়েছিল, তো এটা হয়েছিল তোমার জুন 1, 1995 থেকে। ঠিক আছে? তো এটা মানে পরবর্তীকালে অ্যাড করা হয়েছিল 70th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 তে। ঠিক আছে? 70th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 তে এফেক্ট হয়েছিল জুন 1, 1995 থেকে। আচ্ছা, তো কারা কারা টেক পার্ট করে প্রেসিডেন্ট ইলেকশনে আমি তোমাকে বলে দিলাম। এবার দেখো কোশ্চেন কি বলছে, এখান থেকে স্টার্ট। তো দেখো কি বলছে, বলছে ইন্ডিয়ান প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড, দেখো ডিরেক্টলি বাই দ্য পিপল, আমি বললাম না, পিপল অফ ইন্ডিয়া তো ডিরেক্টলি করে না, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। জয়েন্টলি বাই দ্য টু হাউস অফ দ্য পার্লামেন্ট, দেখো পার্লামেন্টের তো করে, কিন্তু স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি লোকরাও থাকে, তো অপশন বিও ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো বাই অ্যান ইলেকটোরাল কলেজ অফ কনসিস্টিং অফ দ্য ইলেক্টেড মেম্বার্স অফ বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার। দেখো কি বলছে, দেখো ইলেক্টেড মেম্বারের কথা বলেছে, আমি বলেছি সবাই ইলেক্টেড, এটা ঠিক আছে। ইলেক্টেড মেম্বার বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট, মানে লোকসভাও বলছে রাজ্যসভাও বলছে, এটা ঠিক আছে। আর স্টেট লেজিসলেচারের কথা বলছে, ইলেক্টেড মেম্বার অফ স্টেট, এটাও সঠিক। আমার প্রশ্ন হচ্ছে যে এখন তো স্ট্যাটাস হচ্ছে যে দিল্লি পুডুচেরির যে ইউনিয়ন টেরিটরি আছে, এদের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে তাদের মেম্বাররাও ভোট দিতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে এই যে স্টেট লেজিসলেচার কথাটা ইউজ করা হচ্ছে, এর মধ্যে কি এই দিল্লি এবং পুডুচেরি এই দুটো কি তোমার অ্যাড করা আছে? এইটা হচ্ছে তোমার প্রশ্ন। এইটা হচ্ছে প্রশ্ন, কারণ যদি তোমার অ্যাড করা থাকে এই স্টেটের সংজ্ঞার মধ্যে ইউনিয়ন টেরিটরি দুটো দিল্লি আর পুডুচেরি, তাহলে সেক্ষেত্রে এটা অ্যান্সার হয়ে যাবে। কিন্তু যদি অ্যাড না করা থাকে এর মধ্যে, তাহলে দেখো একটা ডি অপশনে নান অফ দ্য অ্যাবাভ অ্যান্সার আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? নান অফ দ্য অ্যাবাভ যেহেতু আছে, সেজন্য তোমাকে এটা ভাবিয়ে দিচ্ছে। কারণ তুমি দেখো এখানে অপশনটা নান অফ দ্য অ্যাবাভ আছে বলে কোশ্চেনটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সেই সেন্সে। কারণ দেখো এই প্রশ্নটা দেখো, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, দেখো ইলেক্টেড মেম্বার অফ লোকসভা এন্ড রাজ্যসভা না, কারণ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই, তাহলে এটা ক্যান্সেল। ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লোকসভা অনলি, এটাও ক্যান্সেল হয়ে গেল। ইলেক্টেড মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অনলি, এটাও ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো ইলেক্টেড মেম্বার অফ লোকসভা, অফ রাজ্যসভা এন্ড স্টেট অ্যাসেম্বলিজ বলছে। তো এক্ষেত্রে এই স্টেটের মধ্যে দিল্লি আর পুডুচেরি ইনক্লুড আছে না নাই তোমার মাথা ঘামানোরই দরকার নেই, কারণ বাকি যে তিনটে অপশন সেটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেল। তো এক্ষেত্রে এই স্টেটের মধ্যে তোমাকে ধরে নিতে হবে যে স্টেটের মধ্যে দিল্লি আর পুডুচেরি চলে এসেছে। ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু একটা অপশন নান অফ দ্য আছে, তাই আমার প্রশ্ন হচ্ছে এই স্টেট মানে কি ইউটি দুটোকে ইনক্লুড করে স্টেট,
নাকি আমরা স্টেট বলতে স্টেট আর ইউনিয়ন টেরিটরির মধ্যে পার্থক্য করি আলাদা করে, তো সেই ব্যাপারটাও বলছে। মানে প্রশ্ন হচ্ছে যে স্টেট লেজিসলেচার যখন বলছে তখন কি দিল্লি আর পুডুচেরিকেও ইনক্লুড করে নিচ্ছে? কারণ এদের তো লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে। তো লুজ সেন্সে কি স্টেট মানে যাদের স্টেট লেজিসলেচার আছে তাদের কি ধরে নিচ্ছে কিনা? হ্যাঁ, সেটাও একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা কিন্তু এখানেও অ্যারাইজ করে, পরে এইখানেও। কিন্তু এখানে যেহেতু অপশন, বাকি 3টে অপশন অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেল, তো এক্ষেত্রে অতটা চিন্তার কারণ নেই। এক্ষেত্রে তো অপশন এটাই অ্যান্সার হবে। এই জায়গাটা আমি তোমাকে বললাম। আবার দেখো, এখানে দেখো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, অল চিফ মিনিস্টার ক্যান্সেল হয়ে গেল, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ক্যান্সেল হয়ে গেল, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ক্যান্সেল হয়ে গেল। তাহলে ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট অ্যান্ড পার্লামেন্ট, তাই তো? এখান থেকে স্টেট দিল্লি আর পুডুচেরি অ্যাড আছে কি নেই মাথা ঘামানোর দরকার নেই, বা কারণ বাকি 3টে অপশন ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, দেখো এখানে দেখো, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, ডিরেক্টলি বাই পিপল অফ ইন্ডিয়া না, চিফ মিনিস্টার অফ অল দ্য স্টেট অফ ইন্ডিয়া না। এবার দেখো মেম্বার অফ লোকসভা, রাজ্যসভা অ্যান্ড স্টেট লেজিসলেচার জয়েন্টলি, আর এখানে নান অফ দ্য অ্যাবাভ। প্রথম কথা, এখানে মেম্বার মানে নিশ্চয় যখন কিছু উল্লেখ করেনি, আমি ইলেক্টেড প্লাস নমিনেটেড দুটোই ধরে নেবো, সব মেম্বারের কথা বলছে, তো সেক্ষেত্রে তো এখানে অটোমেটিক্যালি এটা ক্যান্সেল হয়ে গেল, কারণ প্রেসিডেন্ট ইলেকশনে তো অনলি আমরা ইলেক্টেড মেম্বার নিই। আচ্ছা, ধরো যদি এখানে ইলেক্টেড মেম্বার বলেও দিয়েছে, ধরো আমি বলে দিলাম যে ইলেক্টেড মেম্বার বলে দিয়েছে, সেক্ষেত্রেও সেই প্রশ্নটাই থেকে গেল যে স্টেট লেজিসলেচারের মধ্যে দিল্লি আর পুডুচেরি ইনক্লুড আছে না নেই। কারণ তাহলে এটা দিল্লি আর পুডুচেরি আছে কি নেই, এটা আমাকে এখানে এই জন্য ভাবতে হবে, কারণ এখানে অপশনটা আছে নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে? তো কোথায় কোথায় কনফিউশনের জায়গাটা আছে আমি তোমাকে জাস্ট বলে দিচ্ছি। এইসব ব্যাপার যেগুলো বলছি সেগুলো তোমাকে কি করবে। আচ্ছা, এটা প্রেসিডেন্ট নিয়ে গেল। আর এক ধরনের ব্যাপার আমি তোমাকে বলবো, সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ইন্ডিয়ান পলিটির নেচার নিয়ে। আচ্ছা, এখানে 3টে কোশ্চেন আছে, এই 3টে কোশ্চেন নিয়ে আমি একটু তোমাকে বলবো। ঠিক আছে, দেখো এই 3টে কোশ্চেন নিয়ে আমি তোমাকে বলবো। দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন বলো, হ্যাঁ, ইন্ডিয়ান ফর্ম অফ গভর্নমেন্ট বলো, হ্যাঁ, তো এখানে কিন্তু নানা মুনির নানা মত আছে। কেন বলছি? তুমি যদি কেসি হয়ে দেখো, ইনি কি বলেছেন? ইনি বলেছেন যে যদি কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে উনি কি বলেছেন? উনি বলেছেন কোয়াসি ফেডারেল, তাই তো? আর উনি কি বলেছেন? উনি বলেছেন যে যে ইন্ডিয়ান ইউনিয়ন আছে, সেই ইন্ডিয়ান ইউনিয়ন হচ্ছে একটা ইউনিটারি স্টেট হুইচ হ্যাজ সাবসিডিয়ারি ফেডারেল ফিচার। আচ্ছা, উনি বলেছেন যে ইন্ডিয়ান ইউনিয়ন হচ্ছে ইউনিটারি স্টেট হুইচ হ্যাজ সাবসিডিয়ারি ফেডারেল ফিচার রাদার দ্যান এ ফেডারেল স্টেট উইথ সাবসিডিয়ারি ইউনিটারি ফিচার। উনি ইন্ডিয়ান কনস্টিটিউশনকে কোয়াসি ফেডারেল বলেছেন, উনি ইন্ডিয়ান ইউনিয়নকে বলেছেন ইউনিটারি স্টেট উইথ সাবসিডিয়ারি ফেডারেল ফিচার। এটা কেসি হোয়ার বলেছেন। আচ্ছা, তুমি যদি মরিস জোন্স দেখো, মরিস জোন্স দেখো, হুম হুম এনারা সব কি? এনারা সবাই পলিটিক্যাল সায়েন্টিস্ট, তাই তো? তো ইনি কি বলেছেন? ইনি বলেছেন যে কি কথাটা ইউজ করেছেন? ইনি বার্গেনিং ফেডারেলিজমের কথা বলেছেন। আচ্ছা, যদি তুমি ইভর জেনিংস দেখো, ইভর জেনিংস দেখো, হ্যাঁ, তাহলে ইভর জেনিংস কি বলেছেন? ইভর জেনিংস বলেছেন যে এটা একটা ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি। ফেডারেশন, কিন্তু সেই ফেডারেশনের স্ট্রং সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি আছে। মানে এটা ফেডারেশন কিন্তু টেন্ডেন্সি সবসময় একটা সেন্ট্রালাইজেশনের দিকে, তাই তো? কেসি হোয়ার বলছেন যে ইউনিটারি স্টেট কিন্তু কিছু সাবসিডিয়ারি ফেডারেল ফিচার আছে। মরিস জোন্স বলছেন বার্গেনিং ফেডারেলিজম। তার মানে দেখছো তুমি নানা মুনির নানা মত। হ্যাঁ,
কেউই কাউকে ঠিক কেউ কাউকে ভুল বলতে পারছে না, এক একজন এক এক রকম দিয়েছে, কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশনটাই এরকম ইউনিক। ঠিক আছে, তুমি যদি পুরোপুরি আমেরিকার সঙ্গে তুলনা করতে যাও এবং বলতে যাও যে ফেডারেল, সেক্ষেত্রে তুমি দেখবে না অনেক কিছু আলাদা। যদি তুমি ব্রিটেনের সঙ্গে কম্পেয়ার করতে যাও এবং বলতে যাও যে ইউনিটারি, তাহলেও সেক্ষেত্রে দেখবে অনেক কিছু আলাদা। তো দেখো ইন্ডিয়ান, এখানে কোশ্চেনটা বলছে দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর এ ফর্ম অফ গভর্নমেন্ট হুইচ ইজ, এখানে দেখো যদি নান অফ দিস, ধরো অপশন নেই, ধরো নান অফ দিস অপশন নেই, সেক্ষেত্রে ফেডারেল, ইউনিটারি, কোয়াসি ফেডারেল, সেক্ষেত্রে হয়তো তুমি কোয়াসি ফেডারেল নিলে হয়তো সঠিক অ্যান্সার হবে। কিন্তু যেহেতু নান অফ দিসটাও অপশনে চলে এসেছে, এবং এখানে কোথাও দেখো একবারও বলেনি যে কেসি হোয়ার কি বলেছেন, সেটা তোমাকে কিছু জিজ্ঞেস করেনি, তোমাকে নর্মালি এমনি জিজ্ঞেস করছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর এ ফর্ম অফ গভর্নমেন্ট হুইচ ইজ। তো এরকম তো কোনো ম্যাটার নেই যে কেসি হোয়ার যেটা বলে গেছেন সেটাই অ্যাবসলিউট ট্রুথ ইন্ডিয়ান কনস্টিটিউশনের ব্যাপারে, কারণ আলাদা আলাদা এক্সপার্টরা তো আলাদা ধরনের মতবাদ দিয়েছেন। তো কোয়াসি ফেডারেল তুমি যদি অ্যান্সার করো, সেক্ষেত্রে নান অফ দিস কি দোষ করলো, যদি নান অফ দিস দিতে অপশন থাকে তো। হ্যাঁ, যদি নান অফ দিস নেই, এই তিনটে আছে, সেক্ষেত্রে হয়তো কোয়াসি ফেডারেল একটা বেটার অপশন হলো। কিন্তু কোয়াসি ফেডারেল আছে, ফেডারেল আছে, ইউনিটারি আছে, নান অফ দিস আছে, সেক্ষেত্রে কোনটা অ্যান্সার হবে এটা তোমাকে ডিসাইড করতে হবে। ঠিক আছে, দেখো এটা কি, সিস্টেম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যাকচুয়ালি, এই অ্যাকচুয়ালি কি সেটা কি কেউ বলতে পারবে? এটা হচ্ছে একটা প্রশ্ন। কারণ দেখো তুমি যদি দেখো অপশন গুলো দেখো, প্রথম কথা ফেডারেল বলছে, ইউনিটারি বলছে, ইউনিটারি উইথ ফেডারেল ফিচার্স, কোয়াসি ফেডারেল। আচ্ছা, তুমি যদি ইউএস এর সঙ্গে তুলনা করো, যদি বলো ফেডারেল, তাহলে অবশ্যই ফেডারেল নয়। সেক্ষেত্রে ধরো আমি এখানে অপশনটা কেটে দিলাম। ধরো তুমি ব্রিটেনের সঙ্গে তুলনা করতে গেলে দিয়ে বললো না সবকিছু সেম নয়, দিয়ে বলে ইউনিটারি নয়, এই দুটো আমি মেনে নিলাম। পরের দুটো এসো, পরের দুটো এসো, ইন্ডিয়ান স্টেট অফ সিস্টেম অফ গভর্নমেন্ট কি। তো কোয়াসি ফেডারেল বলবে না ইউনিটারি ফেডারেল ফিচার বলবে? এটা তোমাকে ভাবতে হবে। হ্যাঁ, কারণ কোন এবং কোনটা তোমার মনে হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এমসিকিউ মানে তোমাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা নিতে হবে। ঠিক আছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা নিতে হবে। তো সেটা তোমাকে ভাবতে হবে, কারণ তুমি যদি ইউনিটারি উইথ ফেডারেল ফিচার্স বলো হয়তো ভুল হবে না, বাট সেক্ষেত্রে কোশ্চেন চলে আসবে তাহলে কোয়াসি ফেডারেল নয় কেন। যদি তুমি কোয়াসি ফেডারেল বলো তাহলে সেক্ষেত্রে প্রশ্ন চলে আসবে ইউনিটারি উইথ ফেডারেল ফিচার্স নয় কেন, কোনটা বেশি স্ট্রং, এটা বলাও মুশকিল। তো এটাও তোমাকে রিসেন্টটা নিতে হবে, এটা তোমাকে ঠিক করতে হবে কোনটা অ্যান্সার করবে। এক্ষেত্রেও দেখো ইন্ডিয়ান পলিটি কি, দেখো আচ্ছা ফেডারেল ইন নেচার, ইউনিটারি ইন নেচার, আচ্ছা সেমি ফিউডাল ইন নেচারটা আমি কেটে দিলাম, আচ্ছা এটা নয়। কিন্তু দেখো ফেডারেল ইন নেচার, হ্যাঁ, কেউ যদি বলে যে নর্মাল কন্ডিশনে ফেডারেল, এমার্জেন্সি কন্ডিশনে ইউনিটারি, হ্যাঁ, বা কেউ যদি বলে ইউনিক, হ্যাঁ, এক একজন এক এক রকম কথা বলছে, যেটা বললাম আমি। এক্ষেত্রেও আরো কনফিউশন তৈরি হয়ে যাবে, কারণ হচ্ছে নান অফ দিস অপশন আছে। হ্যাঁ, কারণ তুমি যদি বলো নর্মাল কন্ডিশনে ধরো বললে ফেডারেল, হ্যাঁ, সেক্ষেত্রে বলবে তাহলে সবসময় তো ফেডারেল নয়। আবার ইউনিটারিও তুমি কি বলতে পারবে, আবার তুমি বলতে চাও যে ইন্ডিয়া ইউনিক, ফেডারেলও নয়, ইউনিটারিও নয়, সেক্ষেত্রে তোমাকে তাহলে নান অফ দিস বলতে হবে। তো এই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে, তুমি কি বলবে এটা তোমাকে দেখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু বলে দিই, এই যখন আমি রাইট টু ভোট ব্যাপারটা বললাম, এই যে লিগ্যাল রাইট আর কনস্টিটিউশনাল রাইটের কথা বললাম, হ্যাঁ, যে বললাম যে আচ্ছা এই যে এটা যখন আমি তোমাকে বললাম যে দেখো এটা তোমার ইউপিএসসি প্রিলিমসে এসেছিল, তো অফিসিয়াল অ্যান্সার কি দেখে নেবে। এটা অফিসিয়াল অ্যান্সার কি ছিল তোমার, কনস্টিটিউশনাল রাইট। ঠিক আছে, এটা অফিসিয়াল অ্যান্সার কি ছিল। ঠিক আছে, পরবর্তীকালে চেঞ্জ হয়েছিল কিনা সেটা একটু দেখে নেবে। ঠিক আছে, প্রথমে যখন দিয়েছিল তখন কনস্টিটিউশনাল রাইট ছিল। তো প্রশ্ন হচ্ছে তার মানে কনস্টিটিউশনাল রাইট যদি ওরা অ্যান্সার দিচ্ছে, তার মানে ওরা আর্টিকেল 326 কে সোর্স হিসাবে ধরে নিয়ে বলছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেকশন 62 ক্লজ 1 আরওপি অ্যাক্টে 1951 এর, এটাতেও এটার কথা বলা আছে। তার মানে এটা লিগ্যাল রাইটও বটে, কনস্টিটিউশনাল রাইটও বটে। যদি সেই সেন্সে আমি ধরে নিই দুটোই ঠিক, যদি আমি দুটোই ঠিক ধরে নিই যে কনস্টিটিউশনাল বটে, লিগ্যাল রাইটও বটে, সেক্ষেত্রে কিন্তু দেখো কনস্টিটিউশন তো আমার সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, তাই তো? কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। তো তোমাকে যদি অপশন থাকে তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা নিতে হবে। তো সেক্ষেত্রে তুমি কনস্টিটিউশনাল রাইটটাই হয়তো
চুজ করাটা বেটার অপশন হবে, তাই না? এটা আমি তোমাকে বলে রাখলাম সমস্ত দিক। তাহলে একবার আমি চলো দেখে নিই যে সব কোয়েশ্চেন গুলো অ্যাড্রেস করা হলো কিনা প্রথম থেকে। হুম। আচ্ছা, একবার দেখে নিই আমি। অ্যাড্রেস করা হলো কিনা সব প্রশ্নগুলো প্রথম থেকে একবার চলো দেখে নিই। হুম। দেখো, প্রথমে এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে বিভিন্ন এক্সপার্টের বিভিন্ন রকম মত নিয়ে এখানে আমি তোমাকে ৩ টা কোয়েশ্চেন সম্পর্কে বললাম। এটা তোমাকে ডিসিশন নিতে হবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা তো আমি এমনি আগে মিস হয়ে গেছিল বলে করে দিলাম। হুম। এই কোয়েশ্চেনটা ইন্ডিয়ান প্রেসিডেন্টের ইলেকশন যে স্টেটের মধ্যে ওই দিল্লি আর পুডুচেরি পড়ে যাচ্ছে কিনা সেটা অপশন অনুযায়ী ব্যাপারটা তোমাকে এটা আমি বললাম। এটা একটু ভাবতে হবে। ইন্ডিয়ান প্রেসিডেন্টের ইলেকশন সম্পর্কে তোমাকে বললাম। হুম। আচ্ছা, মানি বিল নিয়ে কোন জায়গায় কনফিউশনটা, ঠিক আছে? প্রেসিডেন্ট কি নিজেই সিদ্ধান্ত নিতে পারে? ক্যাবিনেটের সিদ্ধান্ত নেয়, ক্যাবিনেটে কি সঙ্গে আলোচনা করে না? ক্যাবিনেটে কি অ্যাপ্রুভাল লাগে না? আর ক্যাবিনেট অ্যাপ্রুভাল লাগে না তার মানে কি ফিনান্স মিনিস্টারের তো সেক্ষেত্রে রোল থেকে যাচ্ছে, তাই তো? সেটা একটা কোয়েশ্চেন। তারপরে আধার বিল, হ্যাঁ? লোকসভার স্পিকারের যে ডিসিশন মানি বিল বলে ঘোষণা করার সিদ্ধান্ত যে কোর্টে এটাকে নিয়ে যাওয়া যাবে না কেসটাকে, এই সিদ্ধান্তটাকে। সেটার একটা আমরা অন্যরকম ব্যাপার দেখলাম আধার বিলে। তো সেটা এখন একটা নরমাল রুলে পরিণত হবে এবার থেকে, না এটা একটা এক্সেপশনাল কেস সেটা একটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে? তো মানি বিল নিয়ে এটা আমরা দেখলাম। হুম? মানি বিল নিয়ে পরেও আমরা একটা দেখলাম। আচ্ছা, এইটা আমি তোমাকে বললাম এটা তোমাকে দেখতে হবে, একটা অথেন্টিক সোর্স তোমাকে খুঁজতে হবে এটার। ঠিক আছে? এটা আমি তোমাকে একটা সোর্স তোমাকে বললাম এই কোয়েশ্চেনটা। ঠিক আছে? আচ্ছা, এটা তো আমি বললাম। ঠিক আছে? আর এইটা আমি তোমাকে একটু দেখতে বললাম লক্ষ্মীকান্তের পার্লামেন্টারি কমিটির চ্যাপ্টারটা। আচ্ছা, এইটা সম্পর্কে যে ডাউট যে দুটোই হবে না একটা হবে, কেন হবে, বেশি প্রিলিমস এর অ্যান্সার কিতে কি ছিল এটা আমি বললাম। এটা সম্পর্কে আমি তোমার কি ডাউট আছে এটা বললাম যে লাস্ট মিটিং কবে হয়েছিল সেটা 26 নভেম্বর না 24 জানুয়ারি। সেটা তোমার এম লক্ষ্মীকান্তের মেকিং অফ দ্য কনস্টিটিউশন এর চ্যাপ্টারের লাস্টের দিকে ব্যাপারটা একটু দেখবে। তো অপশন অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে। হ্যাঁ? দেখতে হবে দুটোই অপশন আছে না কোনটা অপশন আছে যে লাস্ট মিটিং কবে হয়েছিল 26 নভেম্বর আছে না 24 জানুয়ারি আছে। সেই অপশন অনুযায়ী তোমাকে ভেবে দেখে করতে হবে। হ্যাঁ? আচ্ছা, এইটাও তোমাকে আমি বললাম যে পাওয়ারের কোন সংজ্ঞা দেবে তুমি? হ্যাঁ? সেটা নিয়ে আমি ইলাবোরেট ডিসকাশন করলাম। তো চলো আজকে ভিডিওতে এতদূর পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।